মীনা দেবী, সাগরিকা দেবী এবং লতিকা দেবী ৩ যা ছিল, আর তারা তাদের পরিবারকে নিয়ে একই বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে বাস করে। সব মিলিয়ে তাদের বাড়িতে টোটাল ২৫ জন সদস্য ছিল। কিছুদিন আগেই লতিকা দেবীর একমাত্র ছেলে মনোজের বিয়ে হয় এবং বাড়িতে নতুন বৌমা আসে, তাই এখন সেই বাড়িতে আরও একজন সদস্য বেড়ে যায়। কিন্তু অদিতি অত বড় জয়েন্ট ফ্যামিলিতে কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারে না, কারণ অদিতি বিয়ের আগে শুধুমাত্র তার বাবা মায়ের সঙ্গে ছোট্ট একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে বাস করত। নতুন বৌমা, রান্নাঘরে গিয়ে দেখো একটা বড় প্যাকেটে সিঙ্গারা রাখা আছে, ওই প্যাকেটটা নিয়ে এসে সবাইকে 2টো করে সিঙ্গারা দিয়ে দাও। আমি সবার জন্য গুনে গুনে সিঙ্গারা এনেছি, এক্সট্রা 4-5টা সিঙ্গারাও রাখা আছে। এই শুনে অদিতি রান্নাঘর থেকে সিঙ্গারার প্যাকেট নিয়ে সবাইকে এক এক করে সিঙ্গারা পরিবেশন করতে শুরু করে, কিন্তু শেষে 10টা সিঙ্গারা কম পড়ে, যা দেখে লতিকা দেবী খুবই অবাক হয়। কিরে লতিকা, তুই কটা সিঙ্গারা কিনে এনেছিস? আমার ভাগে তো একটা সিঙ্গারা জুটলো, আর আমার ছোট বৌমাও তো সিঙ্গারা পেল না। কাকিমা, আপনি কি আমাকে চোখে দেখতে পাচ্ছেন না? এই প্যাকেটে আমার জন্য কোনো সিঙ্গারা নেই। আমার সিঙ্গারা খেতে কত ভালো লাগে, কিন্তু আমি একটাও সিঙ্গারা পেলাম না। না না, এমন কি করে হতে পারে? আমি তো টোটাল 55টা সিঙ্গারা এনেছিলাম। 26 জনের জন্য 2টো করে 52টা সিঙ্গারা লাগে। বাচ্চারা যদি ঝামেলা করে সেই ভেবে আমি 3টে সিঙ্গারা এক্সট্রা এনেছিলাম, তাহলে 10টা সিঙ্গারা গায়েব হলো কিভাবে? জানি না আজকাল বাড়িতে কি হচ্ছে, প্রত্যেক দিনই কিছু না কিছু খাবার রান্নাঘর থেকে উধাও হয়ে যাচ্ছে। উধাও হয়ে যাচ্ছে বলা ভুল হবে, নিশ্চয়ই খাবারগুলো কেউ চুরি করে খাচ্ছে। আপনি তো অনেকক্ষণ আগেই সিঙ্গারা এনে রান্নাঘরে রেখে এসেছিলেন কাকিমা, কেউ নিশ্চয়ই আগেই 10টা সিঙ্গারা চুরি করে খেয়ে নিয়েছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমার তো মনে হচ্ছে বাচ্চারা রান্নাঘরের সামনে অনেকক্ষণ ধরেই খেলাধুলা করছিল, ওরাই হয়তো রান্নাঘরে ঢুকে সিঙ্গারা চুরি করে খেয়েছে। বাড়ির বড় মানুষরা তো নিশ্চয়ই এরকম চুরি করে খাবে না, তাই না? দেখো, এরকম বললে কিন্তু হবে না। বাড়িতে টোটাল 6টা বাচ্চা আছে, আমার 2 ছেলে মেয়ে কিন্তু কখনো খাবার চুরি করে খায় না, কারণ আমি ওদেরকে এই শিক্ষা দিইনি। তাই তুমি দয়া করে আমার ছেলে মেয়ের দিকে আঙুল তুলবে না। আরে, আমি কি কারোর নাম ধরে বললাম যে তোমার গায়ে লাগছে? বাড়িতে এরকম হয় তো, ছোট ছোট বাচ্চারা খাবার চুরি করে খেয়ে নেয়। তুমি তো ঠিক 2টো সিঙ্গারা খেয়ে ফেলেছো, আমি তো কোনো সিঙ্গারাই পেলাম না। এত বড় জয়েন্ট ফ্যামিলিতে থাকলে যা হয় আর কি। এভাবে সিঙ্গারা চুরি যাওয়া নিয়ে বাড়িতে বৌমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। আরে বাবা, ঠিক আছে, তোমরা দয়া করে চুপ করো। আরে, সিঙ্গারাওয়ালাও তো ভুল করে কম সিঙ্গারা দিতে পারে, আমি তো আর সিঙ্গারাগুলো গুনে গুনে নিয়ে আসিনি। নতুন বৌমা, তুমি রাগ করো না, আমি এখনই আবার সিঙ্গারা নিয়ে আসছি। যারা যারা সিঙ্গারা খেতে পায়নি তারা খেয়ে নেবে। সামান্য একটা জিনিস নিয়ে বাড়িতে এত ঝামেলা হলে হয়? এই বলে লতিকা দেবী আবার সিঙ্গারার দোকানে যায় এবং 20টা সিঙ্গারা কিনে নিয়ে আসে। নাও বৌমা, তুমি এবার গরম গরম সিঙ্গারা খেয়ে নাও। দেখো, এর মধ্যে কিন্তু এখনো 3-4টে সিঙ্গারা আছে। থাক, কোনো দরকার নেই, আমার সিঙ্গারা খাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেছে। আপনারা সবাই খেয়েছেন তো, তাতেই হবে। আসলে এই জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করেছি, বাড়ির বউয়ের সঙ্গে এরকম হওয়াটা স্বাভাবিক। এই বাড়িতে যখনই কোনো খাবার খাওয়া হয়, আমার ভাগে তো কিছুই পাওয়া যায় না। এত বড় জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করেই আমি ভুল করেছি। এই বলে অদিতি রাগ করে নিজের ঘরে চলে যায়। এই রে, আমি তো ফ্রিজ থেকে টমেটো কেচাপটাই আনতে ভুলে গেছি। তখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 5টা সিঙ্গারা খেয়েছি, আর বাকি 5টা সিঙ্গারা আমি ঘরে লুকিয়ে রেখে গিয়েছিলাম। এবার আমি সেই সিঙ্গারাগুলো খাবো, তবে সিঙ্গারাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। তখন গরম গরম সিঙ্গারা খেতে খুব ভালো লাগছিল, কিন্তু কেউ যদি আবার দেখে ফেলে সেই ভয়ে তো রান্নাঘরে দাঁড়িয়ে চুরি করে বেশি সিঙ্গারা খেতে পারলাম না। এই বলে অদিতি বাকি সিঙ্গারাগুলো খেতে শুরু করে। আসলে অদিতিই ছিল সেই জয়েন্ট ফ্যামিলিতে আসল খাবার চোর। বাড়িতে যখনই ভালো কোনো খাবার রান্না হতো কিংবা বাইরে থেকে ভালো কিছু খাবার কিনে আনা হতো, অদিতি কিছুতেই নিজের লোভ সামলাতে পারত না। সে সব সময় সবার আগেই খাবার চুরি করে খেয়ে নিত। বাড়ির বাকি সদস্যদের কথা না ভেবেই অদিতি আগে মন ভরে খাবার খেত, কারণ তার মনে মনে আশঙ্কা হতো সেই ফ্যামিলিতে যেহেতু অনেকজন সদস্য আছে, তাই সে যদি সবার সাথে বসে খাওয়ার জন্য অপেক্ষা করে তাহলে তার ভাগে হয়তো খাবারই জুটবে না, কিংবা সে পেট ভরে মন ভরে নিজের চাহিদা মতো খাবারও খেতে পাবে না। তাই অদিতি বাড়ি বাড়ি খাবার চুরি করে খেয়ে নেয়। অদিতি, এই নাও, এই ব্যাগটা ধরো, এখানে 10 কেজি লিচু আছে।
বাজারে একদম টাটকা খুব মিষ্টি লিচু বিক্রি হচ্ছিল, বাড়ির সবার জন্য নিয়ে চলে এসেছি। যাও, তুমি লিচুগুলো বাড়ির সবাইকে খেতে দাও, আর তুমিও সবার সাথে খেয়ে নাও। এই শুনে অদিতি লিচুগুলো নিয়ে রান্নাঘরে চলে যায়। কিন্তু অদিতি সেই 10 কেজি লিচু কিছুতেই তার জয়েন্ট ফ্যামিলির সামনে নিয়ে যেতে চায় না। 25-26 জন লোকজনকে এই লিচু ভাগ করে দিতে গিয়ে আমার ভাগে হয়তো 2-3টে লিচু জুটবে। না না, আমার বর নিজের টাকা দিয়ে এত ভালো ভালো লিচু কিনে এনেছে, আর আমি মন ভরে খাবো না সেটা হতে পারে? আমি এখান থেকে 2-3টে লিচুর থোকা লুকিয়ে রেখে দিই। মনোজ একটু পরে যখন বাইরে চলে যাবে, তারপর ঘরে বসে বসে আরাম করে খাবো। এই বলে অদিতি 2-3 কেজি লিচু চুরি করে নিজের ঘরে লুকিয়ে রেখে আসে, আর বাদবাকি লিচুগুলো সে তার পরিবারের সদস্যদের মধ্যে অল্প অল্প করে ভাগ করে দেয়। কিন্তু অদিতি ইচ্ছা করে নিজের জন্য একটাও লিচু রাখে না, যাতে সে আবার লিচু খাওয়া নিয়ে বাড়িতে ঝামেলা সৃষ্টি করতে পারে। আমার তো ভাগ্যটাই খারাপ, আমার বর প্রায় 10 কেজি লিচু নিয়ে এলো, কিন্তু দেখো আমার ভাগ্যে 10টা লিচুও জুটলো না। সবাইকে লিচু দিতে গিয়ে সব লিচুই তো শেষ হয়ে গেল। জয়েন্ট ফ্যামিলিতে থাকলে যা হয় আর কি। আমি তো বাড়ির বউ, আমাকে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে। এভাবেই অদিতি সবাইকে ঠেস মেরে কথা বলে নিজের ঘরে চলে যায়। এমনকি সে মনোজের সঙ্গেও ঝগড়া করতে শুরু করে। আমারই ভুল হয়েছে, আমি যদি নিজের জন্য আগে থেকে লিচু সরিয়ে রাখতাম তাহলে ভালো হতো। শেষ পর্যন্ত আমি একটাও লিচু পেলাম না। আমার সাথে এই বাড়িতে সবসময় এরকমই হয়। কতবার বলেছি তুমি সংসারটা আলাদা করে নাও, কিন্তু তুমি তো আমার কথা শুনবে না। এভাবেই তোমার জয়েন্ট ফ্যামিলিতে থাকতে থাকতে আমি না খেতে পেয়ে কোনোদিন মারা যাব, দেখো। আরে বাবা, তুমি রাগ করো না। আচ্ছা ঠিক আছে, পরের দিন আমি আবার অনেক বেশি করে লিচু কিনে আনবো, যাতে লিচু কম না পড়ে। তুমি আর রাগ করে থেকো না। কিছুক্ষণ পর মনোজ বাইরে চলে গেলে অদিতি নিজের ঘরে দরজা বন্ধ করে বসে বসে লিচু খায়। কিন্তু অতটা লিচু সে একা খেয়ে শেষ করতে পারে না। বেঁচে থাকা বাদবাকি লিচু সে চাইলেও ফ্রিজে রাখতে পারে না, তাই সে লিচুগুলো নিজের আলমারির মধ্যেই লুকিয়ে রাখে। কিন্তু প্রচন্ড গরমের মধ্যে পরের দিনই সমস্ত লিচুগুলো নষ্ট হয়ে যায়। এভাবে অদিতি লিচু চুরি করে রাখার পরও সব লিচু খেয়ে শেষ করতে পারে না। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন, আজকে আমার ছোট মেয়ের জন্মদিন, তাই আজকে আমি নিজে হাতে বাড়ির সবার জন্য পায়েস রান্না করব। আমার মেয়েটা তো পায়েস খেতে খুব ভালোবাসে। বলছি বৌমারা, তোমরা একটু আমার হাতে হাতে সাহায্য করে দাও, কারণ আমাকে অনেক বেশি পরিমাণে পায়েস বানাতে হবে, তা না হলে বাড়ির সবাই খেতে পাবে না। এই বলে মীনা দেবী বাড়ির সবার জন্য অনেক বেশি পরিমাণে পায়েস রান্না করে। পায়েস রান্না করার পর সে বাড়ির 26 জন সদস্যদের জন্য 26টা বাটিতে পায়েস পরিবেশন করে রান্নাঘরে ঠান্ডা করতে রেখে দেয়। সন্ধ্যাবেলা মীনা দেবীর মেয়ে কেক কাটার পর সবাইকে পায়েস খেতে দেওয়া হবে বলে ঠিক করা হয়। কিন্তু সুযোগ পেয়ে অদিতি আগেই রান্নাঘরে পায়েস চুরি করে খেতে চলে যায়। কতদিন এরকম গরম গরম পায়েস খাইনি। উফ, এত সুন্দর সেন্ট বেরিয়েছে, আমার তো মায়ের হাতের পায়েসের কথা মনে পড়ে গেল। পরে সবার সাথে পায়েস খেলে আমি মাত্র 1 বাটি পায়েস পাবো, আর 1 বাটি পায়েস খেলে আমার কোনোদিনও মন ভরবে না। এই বলে অদিতি একের পর এক 6 বাটি পায়েস খেয়ে শেষ করে দেয়। কিন্তু হঠাৎই কারোর যেন পায়েস শব্দ পেয়ে অদিতি ভয় পেয়ে যায়, তাই সে আর পায়েস খেতে পারে না। সে তখনই নিজের ঘরে পালিয়ে যায়। সন্ধ্যাবেলা মীনা দেবী রান্নাঘরে গিয়ে 6 বাটি পায়েস কম দেখতে পেয়ে খুবই রেগে যায়। এই তো বিকালেই পায়েস বানিয়ে গেলাম, 26টা বাটিতে পায়েসগুলো পরিবেশন করলাম, এরই মধ্যে 6 বাটি পায়েস গায়েব হয়ে গেল। এই তো বেসিনের মধ্যে পায়েস খেয়ে 6টা বাটি এখনো পর্যন্ত রাখা আছে। আজকে আবার কে পায়েস চুরি করে খেলো? জেঠিমা, এখানে 6টা বাটি আছে, মানে 6 জন মিলে পায়েস খেয়েছে। একা কোনো মানুষের পক্ষে নিশ্চয়ই 6 বাটি পায়েস খাওয়া সম্ভব নয়। আমাদের বাড়িতে কিন্তু 6টা বাচ্চা আছে। আমি তো বারবারই আপনাদের বলি, বাচ্চারাই প্রত্যেকদিন চুরি করে খাবার খায়, কিন্তু আপনারা তো বিশ্বাস করবেন না। আমি কিন্তু কিছুক্ষণ আগে বিট্টু, বাবলি আর সোনাইকে রান্নাঘর থেকে মুখ মুছতে মুছতে বেরোতে দেখেছিলাম। আমার তো মনে হচ্ছে ওরাই পায়েস চুরি করে খেয়েছে। অদিতির কথা শুনে মীনা দেবী মনে করে সত্যি সত্যি বাড়ির 6 জন বাচ্চারা হয়তো পায়েস চুরি করে খেয়েছে, তাই সে বাচ্চাদের ভীষণই বকাবকি করে। এতে করে ছোট বাচ্চাদের উপর খুব একটা প্রভাব না পড়লেও বিট্টু, বাবলি এবং সোনাই যেহেতু 10-12 বছর বয়সী, তাই তাদের উপর ভালো প্রভাব পড়ে। তারা মনে মনে অদিতির উপর প্রচন্ড পরিমাণে রেগে থাকে। এভাবে আরো 2-1 দিন কেটে যায়।
একদিন বাড়ির ছেলেরা 20 কেজি আম কিনে নিয়ে এলে ফ্রিজে ভালো করে রেখে দেওয়া হয়। কিন্তু অদিতি যেহেতু খুবই আম প্রিয় ছিল, তাই সে অনেকগুলো আম চুরি করে নিজের ঘরে নিয়ে চলে যায়। বাবলু, আমি একটু আগে নতুন কাকিমাকে দেখেছি রান্নাঘর থেকে আম চুরি করে নিয়ে যেতে। ওই দেখ, জানালা দিয়ে দেখা যাচ্ছে নতুন কাকিমা এখনো বসে বসে আম খাচ্ছে। তুই তোর মায়ের ফোনটা নিয়ে আয়, আমরা আজকে ভিডিও রেকর্ডিং করব আর বাড়ির সবাইকে দেখাবো। এভাবেই বাচ্চারা চালাকি করে অদিতির আম খাওয়ার দৃশ্য ভিডিও রেকর্ডিং করে নেয়, কিন্তু অদিতি কিছু জানতেও পারে না। রাত্রিবেলা আম কাটার সময় যখন মহিলারা বুঝতে পারে ফ্রিজ থেকে অনেকগুলো আম চুরি করা হয়েছে, তখন আবার সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে। অদিতি এবারও বাচ্চাদের উপর দোষ চাপিয়ে দেয়, কিন্তু এমন সময় বাচ্চারা আর চুপ করে থাকে না। নতুন কাকিমা, তুমি একদম মিথ্যা কথা বলবে না। এতদিন পর্যন্ত এই বাড়িতে যা যা খাবার চুরি হয়েছে সব তুমি চুরি করে খেয়েছো, আর সবসময় আমাদের উপর দোষ দিয়েছো। আমরা বাচ্চা বলে আমাদের কথা কেউ বিশ্বাস করে না, কিন্তু আজকে আমাদের কাছে প্রমাণ আছে। এই দেখো সবাই, নতুন কাকিমা আজকে ফ্রিজ থেকে আম চুরি করে নিজের ঘরে গিয়ে বসে বসে আম খাচ্ছিল। এই বলে বিট্টু সেই ভিডিও বাড়ির সবাইকে দেখিয়ে দেয়, যার ফলে অদিতি সবার সামনে ভীষণই লজ্জিত হয়ে পড়ে। আপনারা আমাকে ক্ষমা করে দিন। আসলে যেই থেকে আমার জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে, আমি মন ভরে তৃপ্তি করে কোনো খাবারই খেতে পারি না। বিয়ের আগে আমার এরকম হতো না। বিয়ের আগে আমার বাবা মা বাড়িতে যা নিয়ে আসতো, আমি সবার আগে পেট ভরে মন ভরে খেতাম। কিন্তু এখন তো আমি বাড়ির বউ হয়ে গেছি। সবাইকে খাবার পরিবেশন করার পর অল্প যা খাবার বেঁচে থাকে আমাকে তাই খেতে হয়। সেই জন্যই আমি এরকম খাবার চুরি করে খেয়েছি। অদিতির কথা শুনে বাড়ির সবার খুব খারাপ লাগে, তাই তারা আর অদিতিকে কেউ বকাবকি করে না। তোমার যে খাওয়া দাওয়া নিয়ে এরকম অসুবিধা হচ্ছে, তুমি কাউকে না বললেও আমাকে তো বলতে পারতে। আমি তো তোমার শাশুড়ি মা হই। আর এমনিও আমরা ঠিক করেছি পরের মাস থেকে আমরা 3টে ফ্যামিলি আলাদা হয়ে যাব। বাড়ির সদস্য সংখ্যা তো দিনের পর দিন বেড়েই চলেছে। প্রত্যেক দিন আমাদের অনেক অনেক পরিমাণে রান্না করতে গিয়ে খুব কষ্ট হয়। বাড়ির বৌমাদের উপরও তো চাপ পড়ে, তাই এবার আমাদের ফ্যামিলি ছোট হয়ে যাবে। তোমার আর খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না বৌমা। এই শুনে অদিতি খুব খুশি হয়। কিছুদিনের মধ্যেই 3 পরিবার সংসার আলাদা করে নেয়। এখন তারা আলাদা আলাদা রান্না খাওয়া করে, তাই অদিতিকেও আর খাবার চুরি করে খেতে হয় না। সে নিজেই সংসারে ইচ্ছা মতো পছন্দ মতো খাবার রান্না করে খেতে পারে। তবে সংসার আলাদা হয়ে গেলেও সেই পরিবারের সদস্যদের একে অপরের প্রতি ভালোবাসা একই রকম থেকে যায়। যে কোনো উৎসব অনুষ্ঠান পার্বণে বাড়ির সবাই আবার একসাথে মিলেমিশে রান্নাবান্না করে এবং একসাথে বসে খাওয়া দাওয়া করে। মা, আমি এখন বিয়ে করব না মা। আমি পড়াশোনা করতে চাই। এমন করো না আমার সঙ্গে। এভাবে আমার জীবনটা নষ্ট করে দিও না। এখন আমার অনেক পড়াশোনা করা বাকি আছে। আসতে বল মা, তোর বাবা শুনলে এখনই আবার রেগে যাবে। চিন্তা করিস না তুই, তোর ভালো ঘরেই বিয়ে হচ্ছে, খুব ভালো পরিবার। বিয়ের পরেও তুই পড়তে পারবি। কিন্তু মা, আমার বয়স তো এখন মাত্র 14 বছর। এত ছোটবেলায় কেউ কারোর বিয়ে দেয় নাকি বলো? হ্যাঁ দেয়, আমাদের বংশের এটাই নিয়ম। আমাদের পরিবারে মেয়েদের বেশি পড়াশোনা করানো হয় না। মেয়েদের কাজ হচ্ছে ঘর পরিবার সামলানো, আর কিছুই না। মেয়ে বালিকা হয়ে গেলে মেয়েকে বাড়িতে রাখা মানে মহাপাপ। হ্যাঁ রে মা, আমাকেও তোর ঠাকুমা ঠাকুরদা মাত্র 13 বছর বয়সে এই বাড়িতে নিয়ে এসেছিল। কাঁদিস না মা, চল, সবাই এসে গেছে, চল এবার। না, আমি কোথাও যাব না। আমি এখানেই থাকবো। তোমার মেয়ে ভালো কথা শোনার মানুষই না। দাঁড়া, যাবি না তাই তো? যাবি না মানে তোর ঘর যাবে। রামপ্রতাপ বাবু মিনার হাত ধরে জোর করে তাকে বিয়ে দেওয়ার জন্য নিয়ে যায়। মিনা একভাবে শুধু কেঁদেই যাচ্ছিল, কিন্তু তার কিছু করারও ছিল না। শেষ পর্যন্ত অশ্রুভরা চোখ নিয়ে মিনাকে আকাশের সঙ্গে বিয়ে করতে হয়। মিনার বয়স যেমন অনেক কম ছিল, ঠিক তেমনি তার বরের বয়সও কম ছিল। আকাশ মিনার চেয়ে মাত্র 3 বছরের বড় ছিল। বিয়ের পর মিনাকে তারা খুবই আদর যত্নের সঙ্গে নিয়ে চলে যায়। কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন মিনাকে বই পড়তে দেখে তার শাশুড়ি মা পম্পা দেবী রাগে জ্বলে ওঠে। এই মেয়ে, তুমি এখানে বসে বই পড়ছো কেন? হ্যাঁ, বই পড়তে কে বললো তোমাকে? কেন, বই পড়লে কি হবে? আমি তো এবছর মাধ্যমিক পরীক্ষা দেব, তাই ভালো করে পড়ছি।
তোমরাই তো বলেছিলে আমার বাবা মাকে যে আমি বিয়ের পরও পড়তে পারবো। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, ওরকম একটু বলতে হয়, বুঝেছো? দাও দাও বই খাতাগুলো এদিকে দাও দেখি আমাকে। কেন, তুমিও কি আমার সঙ্গে পড়বে? পড়াশোনা? তোমার পড়াশোনা করা আমি জনমের মতো শেষ করে দিচ্ছি, দাঁড়াও। তুমি কি করবে বইগুলো? বইগুলো নিয়ে কোথায় যাচ্ছ তুমি? বইগুলো দাও আমাকে। পম্পা দেবী বই খাতাগুলো নিয়ে রান্নাঘরে চলে যায় এবং তার সমস্ত বই খাতাগুলো সে আগুনে পুড়িয়ে দেয়। মিনা বই খাতাগুলোকে পড়তে দেখে খুবই কষ্ট পায়। এত অল্প বয়সে পড়াশোনা ছাড়া তার মাথায় আর অন্য কিছুই ছিল না। আমি থাকবো না এখানে, আমি বাড়ি যাব। আমাকে আমার বাড়িতে দিয়ে এসো, আমি আমার বাবাকে নতুন বই খাতা কিনে দিতে বলবো। বাড়ি যাবি মানে? ওটা তোর বাড়ি আগে ছিল, এখন আর নেই। তোর বিয়ে হয়ে গেছে আর এটাই এখন তোর বাড়ি। যতক্ষণ না তোর মৃত্যু হচ্ছে তোকে তোর শ্বশুর বাড়িতেই থাকতে হবে, এটাই নিয়ম। না, এটা আমার নিজের বাড়ি নয়, আমার বাড়ি ওটাই, আমার বাবা মায়ের বাড়ি। আমার এখানে থাকতে ভালো লাগে না। এই মেয়েটাকে নিয়ে আমি ভারী মুশকিলে পড়লাম তো। আরে তোকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি কেন? হ্যাঁ, তোকে তোর বাপের বাড়িতে রেখে আসার জন্য? আমার ঘর সংসার সামলানোর জন্য তো। আমার ঘর সংসার তাহলে কে সামলাবে? আমি তোমার ঘর সংসার কেন সামলাবো? আমি আমাদের সংসারে ফিরে যাব। গিন্নি, তুমি মাথা ঠান্ডা করো একটু। বাচ্চা মেয়ে, ওর এখন এসব বোঝার সময় হয়নি। ও লেখাপড়া আর খেলাধুলা ছাড়া কিছুই তো বুঝতো না। আস্তে আস্তে সব বুঝে যাবে, একটু মানিয়ে গুছিয়ে নাও। নতুন পরিবেশে আসার পর মিনা সকলের সঙ্গে নিজেকে কিছুতেই মানিয়ে নিতে পারছিল না। আসলে তার মধ্যে এখনো সাংসারিক চিন্তাধারার বিকাশ ঘটেনি। তাই যখনই কেউ তাকে কিছু বলতো তখনই সে খুব কান্নাকাটি করত এবং নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য জেদ ধরে বসে থাকত। একদিন, এই মুখপুরি তো দেখছি একটা কাজও পারে না। কি করতে এই বাচ্চা মেয়েকে বিয়ে দিয়ে এই বাড়িতে এনেছিলাম তা কি জানি বাবা। এই মেয়ে, তুই কি কোনো কাজ শিখিসনি? না, আমি কাজ কিভাবে শিখবো? আমার মা তো সব কাজ করতো। মা বলতো বড় হলে কাজ শিখবি। আমি তো বড় হওয়ার আগেই আমার বিয়ে হয়ে গেছে। বাবারে বাবা, আর কত বড় হবি? হ্যাঁ, বিয়ে হয়ে গেল, দুদিন বাদে তো আবার বাচ্চা কাচ্চা হবে। আচ্ছা বাদ দে, এই নে, এই কফিটা আকাশকে দিয়ে আয় যা। আকাশকে দেব? আকাশ কোথায় আছে? আরে আরে মুখপুরি, নিজের বরের নাম মুখে নিতে নেই জানিস না? আমার 17 বছরের ছোট বাচ্চা ছেলের জীবন নিবি নাকি? ওটা তোর বর হয়, ওকে নাম ধরে কখনোই ডাকবি না, মনে থাকবে? তাহলে আমি ওকে কি বলে ডাকবো? এই যা তো, আমার মাথা খাস না আর। ছেলেটা উপরের ঘরে সকাল থেকে পড়ছে, কিচ্ছু খায়নি ছেলেটা। যা ওকে কিছু খেতে দিয়ে আয়। আকাশ পড়ছে, তুমি ওকে কিছু বলনি কেন? বিয়ের পর তো পড়াশোনা করতে নেই বলে তুমি আমার বই খাতাগুলো পড়িয়ে দিয়েছো। আর আকাশ যে পড়ছে, ওর বই খাতাগুলো কি তাহলে আমি নিয়ে আসবো? তুমি পড়িয়ে দিও তাহলে। হারামজাদি, আমার ছেলের বই পড়াতে যাব কেন আমি? হ্যাঁ, ও ছেলে আর তুই মেয়ে, সেটা ভুলে যাস না। যেটা বলছি সেটা কর। এনে ধর, কফিটা দিয়ে আয় যা। মিনা আকাশকে কফি দিতে চলে যায়। বিয়ের আগে মিনা আকাশের ব্যাপারে কিছুই জানতো না। এমনকি আকাশের নামটাও সে বিয়ের দিনকেই অন্যজনের মুখ থেকে শুনেছিল। এই যে বর, এই নাও কফি, তোমার মা তোমাকে দিতে বলল। এই, আমাকে বড় বলে ডাকছো কেন তুমি? উফ, আমার মাথা খারাপ না করে যাও এখান থেকে, বুঝেছো? আমাকে পড়তে দাও। তাহলে কি বলে ডাকবো তোমাকে? তোমার মা যে বলল তোমাকে নাম ধরে না ডাকতে, আবার তুমি বলছো আমি যেন বর বলে না ডাকি। তাহলে আমি কি তোমার আলাদা করে একটা নাম দেব? এখান থেকে চলে যাও বলছি না? ও, তুমিও আমার মতো পড়াশোনা করতে ভালোবাসো? জানো, আমিও পড়তে খুব ভালোবাসতাম, কিন্তু আমি মেয়ে বলে তোমার মা আমার সব বই খাতা পুড়িয়ে দিয়েছে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? কি হলো বলো? একটা জিনিস এই কখন থেকে বুঝতে পারছি না, তাই আমার মাথায় আগুন জ্বলছে। আমাকে একা ছেড়ে দাও। কি বুঝতে পারছো না তুমি? কই দেখি, দেখাও। এই তো ক্লাস 10 এর বই। তুমিও কি তাহলে এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে? এ বাবা, তুমি আমার থেকে তো বড়, তাও আমরা একই ক্লাসেই পড়ি। আমরা একই ক্লাসে পড়ি যেহেতু
তাহলে আমি তোমাকে তুই তুই করে বলবো, আমরা তো বন্ধু, তাই না? এই না না, মা বকবে শুনলে, তুই করে বলবে না। হ্যাঁ, আমি তোকে তুই করেই বলবো। তুই কি বুঝতে পারছিস না দেখি? ও, এই অঙ্কটা? আরে এটা তো অনেক সহজ। এত সহজ জিনিস তুই পারিস না কেন? মানে তুই এটা করতে পারবি? কই করে দেখা তো দেখি। না পারলে মাকে বলে তোকে খুব মার খাওয়াবো, দেখ। আরে থাম থাম, এই দেখ হয়ে গেছে। প্রবলেম সলভড, সো ইজি। এত কঠিন অঙ্ক আমি 2 দিন ধরে চেষ্টা করে পারলাম না, আর তুই পেরে গেলি? আচ্ছা, তুই কি আমাকে আমার সব পড়াগুলো বুঝিয়ে দিতে পারবি? হ্যাঁ পারবো, এই বইগুলো আমার সব পড়া হয়ে গেছে। আমি যখন 9-এ পড়তাম তখন থেকে আমি ক্লাস 10-এর বই পড়া শুরু করে দিয়েছিলাম। কিন্তু আমি তোকে বোঝাবো না, আমার একটা শর্ত আছে। কি শর্ত বল দেখি। আমি তোকে সব পড়িয়ে দেব, তার বদলে তোর ওই ঝগড়ুটে মায়ের সঙ্গে কথা বলে আমারও পড়াশোনা করার ব্যবস্থা করে দিতে হবে। আমার না মাধ্যমিক পরীক্ষা দেওয়ার খুব ইচ্ছা, জানিস? ঠিক আছে, আমি বাবার সঙ্গে কথা বলবো। মা এই বাড়িতে কারোর কথাই শোনে না, এবার এটা আমাকে বুঝিয়ে দে। মিনা ও আকাশ দুজনেই কিছুদিনের মধ্যেই খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। মিনা আকাশকে নিজের বর বলে মনেই করত না, তার কাছে সে ছিল খুবই কাছের এক বন্ধু। বেশ ভালোই দিন কাটছিল তাদের। মিনা একজন টিচারের মতো আকাশকে গাইড করত। আকাশও তার সব কথাই শুনত। একদিন, এই মেয়ে, তুই এখানে বসে বসে কি করছিস? আমার ছেলেটা পড়ছে আর তুই ওকে ডিস্টার্ব করছিস কেন? চল আমার সঙ্গে রান্নাঘরে চল, রান্না করা শিখবি। কিছু তো পারিস না, অকর্মের ঢেকি একটা। দেখেছিস তো তোর মা আমাকে কেমন করছে? সব সময় এমন করে। একটু বোঝাতে পারিস না তুই তোর মাকে? এই এই, তুই তোর বরের সঙ্গে তুই মই করে কথা বলছিস কেন? আর ওর মা মানেই তো তোর মা, আমি তোর কে হই? সত্যি এই মেয়েটার মাথায় একটু বুদ্ধি নেই। কবে যে এর মাথায় উপরওয়ালা একটু শুভ বুদ্ধি দেবে, বরকে তুই তুই করে বলতে নেই রে বাবা। কেন? আকাশও তো আমাকে তুই তুই করে বলে, আমি কিছু মনে করি না তো। আমি এখন যাব না, যাও। আমি এখন আকাশকে হেল্প করছি। হেল্প করছিস মানে? কিসে হেল্প করছিস তুই আবার? মা, আমি পড়ছি তো। আমার খিদে পেলে খাবার জল এসব এনে দিচ্ছে ও। আমার নোটস হারিয়ে গিয়েছিল তো, তাই সেটাও খুঁজে দিল। ও আচ্ছা আচ্ছা, যাক বাবা, মেয়েটার মাথায় তাহলে একটু বুদ্ধি হয়েছে। ঠিক আছে, আমার ছেলের ভালো করে খেয়াল রাখ। ওকে দিন রাত পড়তে হবে। দুবার ছেলেটা মাধ্যমিকে ফেল করেছে। এবার কিন্তু আকাশ তোকে পাশ করতেই হবে। তুই মাধ্যমিকে পাশ করলেই তোর বাবার বন্ধুর অফিসে তোকে চাকরিতে লাগিয়ে দেব, বুঝলি? আকাশ, তুই 2 বার মাধ্যমিকে ফেল করেছিস? এ বাবা! এই একটু চুপ কর। মা, একটা কথা ছিল তোমার সাথে। মিনা পড়াশোনায় খুব ভালো ছিল, ওর মাধ্যমিক দেওয়ার খুব ইচ্ছা ছিল। ওকেও আমার সঙ্গে মাধ্যমিক পরীক্ষাটা দিতে দাও না প্লিজ। এই ছেলের কি মাথা খারাপ হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে, আবার পড়াশোনা কিসের? এখন তোর ঘরের কাজ শেখার বয়স। 2 দিন পর একটা বাচ্চা কাচ্চা হবে, তখনও কি করবে? ওর পরীক্ষা দেওয়া হবে না, বুঝেছিস? এই চল, তুই আমার সঙ্গে চল, কাজ করবি। আকাশ তার বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তবুও তারা কিছুতেই মিনাকে মাধ্যমিক পরীক্ষায় বসতে দেয়নি। মিনা খুব কান্নাকাটি করতে থাকে। তাকে দেখে আকাশের খুব মায়া হয়। আকাশের সবকটা পরীক্ষায় খুব ভালো হয়েছিল। মিনা তাকে যেভাবে গাইড করেছিল সেটা সত্যি অবিশ্বাসযোগ্য ঘটনা ছিল। মাধ্যমিকের রেজাল্ট বেরোলে জানা যায় যে আকাশ তাদের এলাকায় সর্বোচ্চ নম্বর পেয়ে টপ করেছে। আকাশের বাবা মা অনেক খুশি হয়, কিন্তু সবথেকে বেশি মিনা খুশি হয়েছিল। আকাশ এবং তার পরিবারকে পঞ্চায়েত কমিটি থেকে পুরস্কার দেওয়ার জন্য ডাকা হয়েছিল। না, এই অ্যাওয়ার্ডটা আমাকে নয়, আমার বন্ধু স্বরূপ স্ত্রীকে দিন, কারণ আমার এই সাফল্যের পেছনে কেবলমাত্র ওর হাত আছে। মিনা ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিল। ক্লাস 10-এ ওঠার পরই আমার সঙ্গে ওর বিয়ে হয়ে যায়। বিয়ের পরও আমাকে একজন টিচারের মতো গাইড করতে থাকে। ওরও খুব ইচ্ছা ছিল মাধ্যমিক দেওয়ার, কিন্তু আমার বাবা মার সাপোর্ট ছাড়া যেটা সম্ভব হয়ে ওঠেনি। আমি জানি আজকে যদি আমার জায়গায় ও মাধ্যমিক পরীক্ষা দিত, তাহলে শুধুমাত্র এই এলাকাতেই নয়, এই রাজ্যে প্রথম স্থান অধিকার করত। ওর মধ্যে সেই প্রতিভা আছে। আজকে আমার বাবা মা আমার জন্য যতটা খুশি হয়েছে, সেদিন হয়তো তার চেয়ে অনেক বেশি খুশি হতো। আকাশের মুখে এসব কথা শুনে তার বাবা মা লজ্জায় মাথা নিচু করে নেয়। তারা তাদের ভুলের জন্য খুবই লজ্জিত ছিল। শুধু তারা নয়,
সেখানে মিনার বাবা মাও ছিল। তাদের চোখ থেকেও জল পড়ছিল। পঞ্চায়েত কমিটি আকাশের অ্যাওয়ার্ডটি সসম্মানে মিনার হাতে তুলে দেয়। মিনা অনেক খুশি হয়। আকাশের বাবা মা সকলের সামনে কথা দেয় যে তারা তাদের মেয়ে স্বরূপ গৃহবধূকে পড়াশোনা করিয়ে তার জীবন গড়ে তুলতে তাকে সাহায্য করবে। আনন্দে মিনার বুক ভরে উঠেছিল সেদিন। মিনা উপরওয়ালার কাছে ধন্যবাদ জানাতে থাকে তার পড়াশোনা করে এগিয়ে যাওয়ার স্বপ্ন পূরণ করার জন্য।